হ্যালো ওয়েলকাম টু টেকল্যান্ড বাংলাদেশ। আজকে যে ল্যাপটপটা রিভিউ করব সেটার কিন্তু একটা আলাদা সিগনিফিকেন্স আছে। আমাদের স্টুডিওতে যে ল্যাপটপটা আমার পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন মার্কেটে সবথেকে স্লিমেস্ট অ্যান্ড সবথেকে কম ওয়েটার ল্যাপটপ। হ্যাঁ, অ্যান্ড আমি পার্সোনালি নিজে টেক রিভিউয়ার হিসেবে মিনিমাল টেক ডিভাইস বা মিনিমাল ল্যাপটপ কিন্তু খুবই পছন্দ করি। আর এর জন্য আমি যখন আমাদের ল্যাপটপ ইনভেন্টরির সামনে দাঁড়াই এই ল্যাপটপটা সবার প্রথমে আমার চোখে নজর কাড়ে। 13.3 ইঞ্চি ফর্ম ফ্যাক্টরের একটা ল্যাপটপ মাত্র, অ্যান্ড এটার ওয়েট তারপর হচ্ছে সব কিছুই কিন্তু একদম মিনিমাল গোছে। যাই হোক, মিনিমাল হলেও ল্যাপটপটার পাওয়ার আউটপুট কতটুকু, ছোট মরিচ হলেও এটা ঝাল কতটুকু বা কতটুকু কাজের কাজই, সব কিছু নিয়ে এই ভিডিওতে আমরা থরো কথা বলবো। প্রাইস পয়েন্টেও কি এটা পারফেক্ট কিনা সেটা নিয়েও ডিসকাস হবে থরোলি। সো আজকেও আমি অনুরাগ আছি, চলে যাওয়া যাক HP প্যাভিলিয়ন Aero 13 এর রিভিউতে। HP নিয়ে আর কি বলবো, গ্লোবাল মার্কেটের সব থেকে পুরনো প্লেয়ার হলো এইচপির রিপুটেশন ডেফিনেটলি ওদেরকে প্রেসিড করে। এইচপির এতটাই লয়াল ফ্যান বেস এতটাই বড় যে কেউ চোখ বন্ধ করে হলেও সবার আগে কিন্তু এইচপি নেবে, নো ম্যাটার এর থেকে ভালো ল্যাপটপ থাকুক আর না থাকুক। তো যাই হোক, প্যাভিলিয়ন সিরিজে কিন্তু আমরা অলওয়েজ একটা কনসিস্টেন্সি দেখতে পারি, ডিজাইন হোক বা হচ্ছে ওদের যে সফিস্টিকেসি ওটার কিন্তু একটা কনসিস্টেন্সি দেখতে পারি। এইচপি করলো কি, প্যাভিলিয়ন সিরিজেরই এই ল্যাপটপটাকে অ্যারো সিরিজে একটা বিভক্ত করলো অ্যান্ড করলো কি একদম মিনিমাল অ্যাপ্রোচে গেল। আমার পাশে আপনারা ল্যাপটপটিকে দেখতে পাচ্ছেন, মাত্র 13.3 ইঞ্চি ফর্ম ফ্যাক্টরের ল্যাপটপ। যদি বিল্ড কোয়ালিটির কথা বলি, এটার ওয়েট নিয়ে আগে আমি একটু কথা বলবো। মাত্র 1 কেজি ওয়েটের ল্যাপটপ এটি। টেকনিক্যালি ল্যাপটপ মার্কেটে কিন্তু এখন সবথেকে স্লিমেস্ট অ্যান্ড কম ওয়েটের যেটা ল্যাপটপ সেটা হচ্ছে Lenovo Yoga 9i, বাট ওটা কিন্তু একদম ফ্ল্যাগশিপ গ্রেডের ল্যাপটপ। ওটার ওজন হচ্ছে মাত্র 900 গ্রামের মতো, অ্যান্ড এইটা 1 কেজির মতো। অ্যান্ড এই ল্যাপটপটার ওয়েট ডিস্ট্রিবিউশন, ও মাই গড, ঠিক আছে। আমি যখন আমার মোবাইল অ্যান্ড আমি এই ল্যাপটপটা দুইটাকে হাতে নিই, যদিও ডেফিনেটলি ল্যাপটপটার ওজন বেশি, বাট এটার ওয়েট ডিস্ট্রিবিউশন এতটাই সুন্দর যে আপনার মনে হবে যে কোনো ফোন থেকে এটার ওজন কম। অ্যান্ড স্পিক দিস থিং অ্যাকচুয়ালি একদম এক হাতে এবং 2 আঙ্গুলে ইচ্ছা করলে উঁচু করা যায়। ভেরি ভেরি নাইস অ্যাপ্রোচ বাই এইচপি। বাট এত কিছুর মধ্যেও বিল্ড কোয়ালিটিতে এইচপি একটা জায়গায় একটু কস্ট কাটিং করেছে। কেন করেছে আমি বুঝলাম না। ল্যাপটপটা কিন্তু প্লাস্টিক ম্যাটেরিয়ালের, ওরা কিন্তু অ্যালুমিনিয়ামের অ্যাপ্রোচে যেতে পারতো বাট যায়নি, প্লাস্টিক ইউজ করেছে, যেটা কিন্তু ল্যাপটপটার রিজিডিটি একটু হলেও কমিয়ে দিয়েছে। বাট প্লাস্টিকের একটা ব্যাপার আপনাকে দেখতে হবে, অ্যালুমিনিয়াম থেকে কিন্তু প্লাস্টিকের রিলেটিভ ডেন্সিটিটা একটু কম হয়, এর জন্য এই ল্যাপটপটাকে এত পাতলা লাইট ওয়েট করা পসিবল হয়েছে। অ্যান্ড তাছাড়াও কিন্তু এইচপি এবার ফর্ম ফ্যাক্টরটা কমিয়ে ফেলেছে, 13.3তেই এসেছে, 14 ইঞ্চিও করেনি। এত সব প্রয়াসের কারণে আর এত নাইস ওয়েট ডিস্ট্রিবিউশনের কারণে কিন্তু এই ল্যাপটপটার ওয়েট 1 কেজিতে নামানো সম্ভব হয়েছে। এছাড়া যেমনটা দেখতেই পাচ্ছেন, Aero 13 কালারটাও বেশ প্রিমিয়াম গ্রেডের, রোজ গোল্ড কালার ইমপ্লিমেন্ট করেছে এইচপি, যা আমার পার্সোনালি বেশ ভালো লেগেছে। আর ল্যাপটপটিতে কিন্তু হিঞ্জটা একটু মিনিমাল ফিগারের, সেমি হিঞ্জ বলা যায় আর কি। যাই হোক, আবারও একটু বলে রাখি যে ল্যাপটপটির ওয়েট ডিস্ট্রিবিউশন কিন্তু চমৎকার ছিল, যা এভরি মোমেন্টে আপনাকে একটা প্রিমিয়াম ফিল করাবে আর মিনিমালিজমটা অবশ্যই ফিল করাবে। একটু স্লিম ফর্ম ফ্যাক্টর হবার কারণে আইও পোর্টস একটু কম ছিল, তবে নেসেসারি আইও পোর্টস যেমন USB টাইপ A, টাইপ C পোর্টস আর হেডফোন জ্যাক এগুলো সবই আবার ছিল। এরপর আমরা একটু কিবোর্ড নিয়ে কথা বলবো। এইচপি এর স্ট্যান্ডার্ড সেমি সাইজের কিবোর্ড লেআউট ছিল এই ল্যাপটপটিতে। তাছাড়া ফর্ম ফ্যাক্টর বিবেচনায় এটাই বেশ অ্যাপ্লিকেবল মনে হয়েছে আমার। কি টাইপিং এক্সপিরিয়েন্স ওয়াজ গুড। আর রাইট সাইডে এর নিচের দিকে চ্যাসিতে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইমপ্লিমেন্ট করে দিয়েছে এইচপি, যা আমার ইউজেজে ভালোই অ্যাকুরেট ছিল। কিবোর্ডে তো বরাবরের মতো ব্যাকলিট চিকলেট অবশ্যই ছিল। তারপর আমরা একটু যদি সাউন্ডে মুভ অন করি, এইচপি প্যাভিলিয়ন অ্যারো সিরিজের ল্যাপটপগুলোতে B&O টিউনড, তবে সাউন্ড নিয়ে আমার একটা মিক্সড ফিলিং রয়েছে, কারণ ল্যাপটপটির অডিও জ্যাকের ড্যাকের টিউনিংটা খুব একটা সুবিধার ছিল না। ডিফল্টে খুবই ফ্ল্যাট প্রোফাইলের সাউন্ড প্রোভাইড করতো, যার মেলোডি খুবই কম ছিল, আর ইকুয়ালাইজার দিয়েও অতটা সুবিধা করা যায় না এক্ষেত্রে। কিন্তু অন্যদিকে স্টেরিও স্পিকারের সাউন্ড ক্ল্যারিটি আর গ্রিপ বেশ ভালো ছিল। মডারেট লাউডনেস ছিল, কিন্তু ভালো অ্যামাউন্টের বেস ছিল এই ল্যাপটপের স্পিকারে। ও হ্যাঁ, এইচপি কিন্তু একটা অ্যাভারেজ কোয়ালিটির ওয়েবক্যামও ইমপ্লিমেন্ট করে দিয়েছে, যার সাথে আবার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনও দিয়েছে, যার পারফরমেন্স মোটামুটি ভালোই ছিল। যাই হোক, এবার একটু ডিসপ্লে সেগমেন্টে মুভ অন করা যাক। 13.3 ইঞ্চি ফর্ম ফ্যাক্টরের ফুল এইচডি প্যানেল ছিল, যার অ্যাসপেক্ট রেশিও ছিল আবার 16:10, যেটা কিনা ওয়ার্ক স্পেসকে আরও ম্যাক্সিমাইজ করে দেয়। ওয়াইজ মুভ বাই এইচপি অফকোর্স।
এটা ছাড়াও ডিসপ্লেটি প্রায় 100% sRGB অ্যান্ড 80% P3 সাপোর্টেড ছিল। আমার এক্সপিরিয়েন্স একদম ক্রিস্প অ্যান্ড কালার টোনটা খুবই ট্রু টু লাইফ পেয়েছি, স্পেশালি কন্টেন্ট ওয়াচিংয়ের সময়। চেরি অন দ্য ট্যাপ ব্যাপার হলো আবার একটু কম্প্যাক্ট ডিসপ্লে হওয়ার কারণে পিপিআইটা বেশি পাওয়া যাচ্ছিল ন্যাচারালি, যার কারণে শার্পনেসের কোনো ঘাটতি চোখেই পড়বে না কোনোভাবে। আর ব্রাইটনেসও ছিল মোটামুটি 400 নিটসের মতো, বেশ সাফিসিয়েন্ট অ্যামাউন্টের ব্রাইটনেস ইনডোর লাইটিংয়ে বলাই বাহুল্য। এইচপি যে এই ডিসপ্লেতে কোনো কস্ট কাটিং করেনি এখানে সেটা বোঝাই যাচ্ছে, অ্যান্ড এটাই আসলে উচিত সব কোম্পানির ফলো করা। সমস্ত রকম আউটলুক শেষ করার পর এবার একটু অ্যারো 13-এর স্পেকে লাইমলাইট ফেলা যাক। মিনিমাল ডিভাইস হলেও অ্যারো ওয়াজ আ লিটারাল পাওয়ার হাউস, কারণ একে পাওয়ার আপ করেছে AMD এর ইনহাউস Ryzen 7 5800U সিপিইউটি, যার বেস ক্লক স্পিড ছিল 1.9 GHz। তাছাড়াও 8GB র্যাম আর 512GB NVMe SSD তো ছিল অ্যারোতে। SSD পারফরমেন্স ওয়াজ ফাইন। একটু বলে রাখি যে Ryzen 7 এই সিপিইউটা কিন্তু এর কাউন্টার পার্ট i7 থেকে বোথ বেটার ইন পারফরমেন্স অ্যান্ড এফিসিয়েন্ট অফকোর্স। হাতের কাছে কোনো i7ওয়ালা ল্যাপটপ ছিল না, যার কারণে একদম ট্রু টু লাইফ যে পারফরমেন্সের গ্যাপ সেটা দেখাতে পারছি না। তবে অনেক ফোরাম অ্যান্ড রিভিউ সাইট ঘেটে দেখলাম যে প্রায় 25%-এর মতো অ্যাভারেজে মোর পারফরমেন্স পুশ করতে পারে রাইজেন এই সিপিইউটি। এইচপি যে একটা সাইন অফ ইন্টেলিজেন্স দেখিয়েছে Ryzen 7টা ইমপ্লিমেন্ট করে তা বলাই বাহুল্য। এরপরে গিগবেঞ্চে বেঞ্চমার্ক রান করালাম, মাল্টি করে প্রায় 6000+ স্কোর পুশ পাওয়া যায় এখানে। আবার সিনেবেঞ্চও ভালো মতো স্কোর পুশ করে ল্যাপটপটা একদম সিঙ্গেল করে বসিং করে। বেঞ্চমার্কের কেতাবি হিসাব বাদ দিলে ল্যাপটপটি দিয়ে আমরা প্রিমিয়ারে ভিডিও এডিটের কাজ করেছিলাম। বোথ ডিসপ্লে অ্যান্ড সিপিইউর কারণে এক্সপিরিয়েন্স ওয়াজ কোয়াইট স্যাটিসফাইং অ্যান্ড স্মুথ অফকোর্স। এতটা কম্প্যাক্ট ল্যাপটপের থার্মাল প্রফিসিয়েন্সি কেমন হবে তা কিন্তু একটা কোয়েশ্চেন থেকেই যায়, তাই আমরা স্ট্রেস টেস্ট করার ডিসিশন নেই। প্রাইম 95 দিয়ে ছোটো এই মেশিনটিকে প্রায় 30 মিনিটের মতো টর্চার টেস্ট করার পর দ্য রেজাল্ট ওয়াজ কোয়াইট গুড, আমি বলবো আর কি। শুধুমাত্র একবার আমরা দেখি যে পিক টেম্পারেচারটা 78 ডিগ্রিতে সেটেল করে, এরপর বাকি সময়টা অ্যাভারেজে 68 ডিগ্রি সেলসিয়াসের মতো মেনটেন করছিল, যা কিন্তু বেশ ভালো। যদিও বলতেই হবে যে সিপিইউটা কিন্তু নিজেকে হোল্ড ব্যাক করছিল যাতে এই থার্মাল এফিসিয়েন্সিটা মেনটেন করতে পারে, যা আমরা এর আগের এইচপি ল্যাপটপগুলোতেও দেখতে পাই। কিন্তু দ্যাট ওয়াজ ওকে আমার মতে, কারণ হেভি কোনো প্রেশার ওয়ার্ক পার্সু করার জন্য ল্যাপটপটি কিন্তু না আসলে। তবে ভালো ব্যাপার হলো এই সিপিইউটাও কিন্তু বেশ ক্যাপাবল একটা সিপিইউ। আর দিস ওয়াজ আমার এক্সপিরিয়েন্সে বাই ফার দ্য মোস্ট কোয়াইট ল্যাপটপ। অনেক টর্চার করার পরও আমি নোটেবল কোনো ফ্যান সাউন্ডই লক্ষ্য করিনি এই ল্যাপটপটি থেকে, হুইচ ইজ অলসো আ গুড সাইন অফকোর্স। আবার অন দ্য আদার হ্যান্ড এই ধরনের ল্যাপটপে কিন্তু ব্যাটারি ব্যাকআপ একটা বেশ বড় রকমের কনসার্ন, অ্যান্ড আই ওয়াজ সারপ্রাইজড হেয়ার অলসো। আমার ইউজেজে আমি প্রায় 6 ঘন্টার মতো এসওটি পেয়েছিলাম, যেটা কিন্তু অনেকটাই ভালো আসলে। আর এতগুলো গেমিং ল্যাপটপের ভিড়ে অনেক দিন পর এরকম পাওয়ার এফিসিয়েন্ট একটা ল্যাপটপ পেয়ে আমারও পার্সোনালি বেশ ভালো লেগেছে। 43 ওয়াট আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি ইমপ্লিমেন্ট করেছে এইচপি, তার সাথে 45 ওয়াটের মতো চার্জার ব্রিক বক্সে দিয়ে দিয়েছে এইচপি। 1 ঘন্টার বেশি লাগছিল চার্জ কমপ্লিট হতে, বাট চার্জ একবার কমপ্লিট হলে এই ল্যাপটপটা কিন্তু বেশ অনেকখানি চার্জ ভালো রকম ধরে রাখতে পারেন। থ্রু আউট দ্য হোল ডে মোটামুটি বেসিক ইউজেজে ভালোই ব্যাকআপ দিয়ে দিবে। অ্যান্ড এরপর একটু আমি যদি ওএসের কথা বলি, ওএসের ক্ষেত্রে এখানে ইনবিল্ট উইন্ডোজ 11-এর জেনুইন এডিশনটা ইউজ করা হয়েছে। উইন্ডোজ 11 আমার মতে আমার ইউজেজে এখনও পুরোপুরি স্টেবল বা রেডি না, কিছু স্লাইট ইনকনসিস্টেন্সি আমি পেয়েছি, যেটা কিন্তু পরবর্তী আপডেটে আরও রিফাইন হয়ে যাবে বলে আশা করা যায়। অ্যান্ড সবার লাস্টে একটু পেরিফেরাল অ্যাপ মাই এইচপি নিয়ে কথা বলবো। মাই এইচপি ওয়াজ নাথিং স্পেশাল, একদমই বেসিক কিছু টুকটাক কাজ করা যায় মাই এইচপি দিয়ে, এটাকে আমি অত উপরের কাতারে রাখবো না। তো এই তো আর কি। ওকে, এন্ড অফ দ্য রিভিউ। এইচপি প্যাভিলিয়ন অ্যারো নিয়ে কি বলা যায় তাহলে, কাদের জন্য এই ল্যাপটপটা? আমি বলবো আপনারা যদি আমার মতো মিনিমালিজম প্রিফার করেন, অনেকেই কিন্তু আছে এখন কিন্তু মিনিমাল ডিজাইনগুলো প্রিফার করে, তাদের জন্য ইটস আ রাইট পিক। কারণ আপনারা যদি স্পেকে দেখেন যে এখানে যে Ryzen 7 সিপিইউটা ইউজ করা হয়েছে, আমি যেরকম রিভিউতে বলছিলাম যে কাউন্টার পার্ট i7 থেকে কিন্তু এটা বেটার, অ্যাটলিস্ট মাল্টি করে কিন্তু অনেকটাই বেটার। এরপরে এটার যদি একটু কিছু খুদ বলবো না, মানে একটু যদি ডিসঅ্যাডভান্টেজ বলি, তাহলে আমার প্রথমেই বলবো যে ড্যাকের টিউনিংটা আমার পছন্দ হয় নাই। এই বাজেটে কিন্তু আমরা আরও ভালো ড্যাকের টিউনিং অবশ্যই ডিজার্ভ করি। এইচপির এখানে আরেকটু সিরিয়াস কাজ করা উচিত। অ্যান্ড সেকেন্ডলি যেটা আমি একটু বলবো যে প্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করছে,
এটাকে আসলে ডিসঅ্যাডভান্টেজ ওভাবে বলবো না, কারণ এটা কোম্পানির প্রিফারেন্স, তারা কিন্তু কস্টটা কত রেখেছে আমাদের দেখতে হবে। অ্যারাউন্ড কিন্তু 85 থেকে 87 হাজার টাকার মধ্যে ল্যাপটপটা পাওয়া যাচ্ছে। অ্যান্ড প্লাস্টিক হলেও যে চিপ কোয়ালিটি তারা কিন্তু না, বেশ রিজিড ছিল, অনেকবার টোকা দিয়েছি, অনেক জায়গায় আমি ইউজ করছি, কোনো জায়গায় কিন্তু আমার ওরকম হালকা বা হচ্ছে গিয়ে চিপ ম্যাটেরিয়াল মনে হয় না প্লাস্টিক হলো, দ্যাটস ফাইন। এছাড়াও আমি যেরকম বলছিলাম পাওয়ার আউটপুট, থার্মাল এফিসিয়েন্সি সব কিন্তু আমি দেখিয়েছি এই ল্যাপটপটির মাধ্যমে, কোনো দিকে কিন্তু ল্যাপটপটা ফেল করেনি। সো আমি বলবো যে যারা এই বাজেটে একটা মিনিমাল ল্যাপটপ নিতে চান, যেটা হবে একদম ব্যাগে সহজে এঁটে যাবে, একদম প্লাগ অ্যান্ড প্লে একটা ল্যাপটপ, যে কোনো জায়গায় নিয়ে চলে যাওয়া যাবে, অ্যান্ড অফকোর্স মাইন্ড দ্য ওয়েট ডিস্ট্রিবিউশন। এত সুন্দর ওয়েট ডিস্ট্রিবিউশন কিন্তু আমি এখনও মার্কেটে কোনো ল্যাপটপে পাইনি। সো দিস ইজ ইট, থামস আপ এইচপি ফর দিস প্যাভিলিয়ন অ্যারো সিরিজ। এরকম অ্যারো সিরিজ যাতে আরও কন্টিনিউ হয় সেটাই কিন্তু আমরা আশা করব। যাই হোক, ল্যাপটপটার কী কী ইউজেবিলিটি ছিল, কী কী ডাইমেনশন ছিল সবই বলে দিয়েছি। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে অবশ্যই কানেক্টেড থাকুন। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ইজ আ মাস্ট। এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও অবশ্যই নিয়ে আসবো। ততদিন জন্য গুড বাই অ্যান্ড আই উইল ক্যাচ ইউ অন দ্য নেক্সট ওয়ান।